বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন সাবেক জেলা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার লেখক কলামিস্ট ইকতেদার আহমেদ এবং আমার ডানে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বিষয় ইকতেদার আহমেদ, আপনার কাছ থেকে একটু আমি বুঝতে চাই যে অনেক কিছু নিয়ে তো গত এক বছর ধরে কথাবার্তা হচ্ছে, সংবিধান নিয়ে কথা হচ্ছে, নির্বাচন নিয়ে কথা হচ্ছে, সংস্কার নিয়ে কথা হচ্ছে, বিচার নিয়ে কথা হচ্ছে এবং এই সংবিধান বলি, বিচার বলি, সংস্কার বলি সব কিছুই আপনার কাজের এরিয়ার মধ্যে পড়ে আমি মনে করি আলোচনার জগতে। কথা তো হচ্ছে, কাজ কি হচ্ছে কিছু? না, কাজ তেমন তো মনে হয় না হচ্ছে। যেমন এই যে বর্তমান যে সরকার, এদের তো অ্যাকচুয়ালি মানে মূল বা মুখ্য কাজ যেটা সেটা হচ্ছিল একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। তো সেটা করতে গিয়ে তারা তো ধরেন এই যে এই বিভিন্ন যে এই সংস্কারের কথা বললো, তারপরে সংস্কারের কথা বলে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা মত বিনিময় করলো, তারপরে ধরেন এই যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ, তো এগুলো তো হলো। এগুলো হওয়ার পরেও দেখা যাচ্ছে যে এখন যে নির্বাচন দিবে এবং নির্বাচন কখন হবে এটা নিয়ে তো একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন ইউনূস সাহেব বলছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আবার বলছে যে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। এখন ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে ধরেন নির্বাচন কমিশনকে তো এখনই ওই ধরনের পদক্ষেপ নিতে হবে, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো আমরা মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য যে ধরনের উদ্যোগ প্রয়োজন, এই ধরনের উদ্যোগ তো নির্বাচন কমিশন গ্রহণ করেনি এখনও। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন কিভাবে হবে? তাছাড়া দেখেন এই যে নির্বাচন কি পদ্ধতিতে হবে, এখন ধরেন বিএনপি বলতেছে যে আমাদের যে প্রচলিত যে পদ্ধতি, এই পদ্ধতিতে নির্বাচন হবে, কিন্তু জামাত এবং এই যে এনসিপি যেটা আছে তারা বলতেছে যে না, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে। এখন ধরেন কী পদ্ধতিতে নির্বাচন হবে এইটা যদি সুরাহা যদি না হয় তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই একটা এই যে নির্বাচন নিয়ে একটা মানে ধূম্রজাল সৃষ্টি হবে। তো এই সার্বিকভাবে বলা যায় যে এই আগামী যে সংসদ নির্বাচন, এটা আসলে কি ফেব্রুয়ারিতে হবে নাকি না এপ্রিলে হবে নাকি না আরও বিলম্বিত হবে, তো এটা আসলে এখনও মানে আমি তো বুঝতে পারছি না যে কি ফেব্রুয়ারিতে হবে না এপ্রিলে হবে নাকি না আরও বিলম্বিত হবে। আপনি শিওর না? জি না। যথেষ্ট। ডক্টর ফরহাদ? নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী। মানে কখনো না কখনো হবে 25-এ, 26-এ, 27-এ, 28-এ? না, এটা 2026-এর রমজানের আগেই হবে। এটা কেন আশাবাদী? সেক্ষেত্রে আমরা বাদুড়িবাসীও আশাবাদী যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করার পরই উনি রমজানের আগে 2026 সালের রমজানের আগের ব্যাপারে ডিক্লেয়ার করেছেন। এর আগে বলেছিলেন যে হ্যাঁ এপ্রিলও হবে বা 2026-এর জুনের প্রথমার্ধে হবে, পরে সর্বশেষ এইটা বলেছেন। বলার পর উনি জাতির উদ্দেশ্য এটা বলেছে এবং ইলেকশন কমিশনকে সেই মোতাবেক চিঠিও দিয়েছে। ইলেকশন কমিশন প্রসেস আগোচ্ছে, নির্বাচন সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করার দরকার সে ব্যাপারে ধাপে ধাপে আগোচ্ছে। সম্প্রতি ইলেকশন কমিশন রোডম্যাপও দিয়েছে। রোডম্যাপে বলেছে যে হ্যাঁ আমরা এখন খসড়া ভোটার লিস্ট করলাম, তারপর এটাকে ফাইনাল ভোটার লিস্ট করব, তারপর এখান থেকে ডিসেম্বর নাগাদ আমরা শিডিউল দিব। ভাই একটা কথা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, পেয়ার পদ্ধতিতে না যে পদ্ধতি আছে একনিষ্ঠ পদ্ধতিতে। এ ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের কাছ থেকে সুস্পষ্ট মতামত পেয়েছি, দেশ ও জাতি পেয়েছে। উনি রাজশাহীতে একটা অনুষ্ঠানে বলেছে আমি আইনের বাইরেতে যেতে পারবো না, বর্তমান যে পদ্ধতি আছে, সংবিধানে যে পদ্ধতি আছে, সংবিধানের পদ্ধতিতে নির্বাচন হতে হবে। সংবিধানে পেয়ার পদ্ধতি
নাই, অর্থাৎ পেয়ার পদ্ধতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এ সরকার দীর্ঘদিন ধরে আছেন, এটা ঠিক জনগণের ম্যান্ডেট নাই, এটা অনির্বাচিত সরকার। এই সরকার তো আর লং টাইম থাকতে পারবেন না, তাকে নির্বাচন দিয়ে জনগণের সরকার বসাতে হবে, নাহলে দেশের জন্য ক্ষতি হবে, তাদের জন্য সমস্যা হবে। অতএব আমরা আশা করছি যে ফেব্রুয়ারির ভিতর নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা সরকারের কাছে দিয়ে যেতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। আর যদি এর কোনো বিকল্প পথ হয় তাহলে সরকার থাকতে পারবে না। কি হবে? অল্টারনেটিভ কিছু হবে। সরকার এবং সরকারের অ্যাডভাইজার, সরকারের প্রেস সেক্রেটারি বারবার বলছে সব কিছু যাই হোক কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে 2026-এ, একাধিকবার বলছে। ইদানিং যে 3টে পার্টি, পরে 7টা পার্টি দেখা করছে, সে সময় ও বলছে যে বিভিন্ন কথা হয়েছে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটা সুষ্ঠু ফ্রি ফেয়ার ইলেকশন হতে হলে আইন শৃঙ্খলা যা করা, যে পরিস্থিতি থাকা দরকার, এটাকে আরও উন্নত করতে হবে। সো ডক্টর ইকতেদার আহমেদ, আপনার কনসার্নটা আমি কিছুটা বুঝি, বাকিটা আপনি হয়তো ডিটেল পরে করবেন, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে সেই অর্থে ঐকমত্য নেই। এখন সরকার তো এই সংবিধানের আওতায়, এই সংবিধান ছুঁয়ে শপথ করেছে, আদালত এক ধরনের আদালত থেকে অনুমোদন নিয়ে তারা কাজ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে পিআরের কথা বলা হচ্ছে বা অন্য যা বলা হচ্ছে সেটা তো সংবিধানে নেই, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা সেরকম না। সো এই সমস্যার সমাধান, যেমন কিছু কিছু রাজনৈতিক দল বলছে পিআর ছাড়া নির্বাচন করলে লাভ হবে না, জুলাই সনদ একটা, সেটার আইনি ভিত্তি দেওয়া হতে হবে। এবং শুধু সেটাই না, তারা এটাও বলছে যে এটাকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। এবং সংবিধানের উপরে স্থান দেওয়ার পেছনে যুক্তিও দেখলাম আমি একজন নেতার প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে, যে জনগণের ইচ্ছাই সব, এই সরকারও জনগণের সমর্থন নিয়ে আছে, তো জনগণ যদি চায় সেটা হতে পারে, কোনো আপত্তি দেখেন না। এবং পিআর ছাড়া নির্বাচন হবে না, এটা তো মোটামুটি 2-3টে দল খুব জোরের সঙ্গেই বলছে। আপনি আসলে কি মনে করেন এই বিষয়গুলো কেন, এবং আসলেই আদৌ এর নিষ্পত্তি হবে কি না, এবং এই যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেয়া, সেটাই বা কিভাবে হবে? দেখুন, এই যে আপনি যে বললেন যে এই প্রচলিত পদ্ধতি না পিআর পদ্ধতি, তো এটা নিয়ে তো ধরেন একটা সমঝোতা বা একটা ঐক্যমত্যে তো আসতে হবে। তো এখন ধরেন যে মাঠের বড় রাজনৈতিক দল বলতে তো আমরা হলো জামাত এবং বিএনপিকে বুঝি। আর ধরেন যে এনসিপি যেটা আছে, এখন জামাত এবং এনসিপি হলো পিআর পদ্ধতির পক্ষে, ইসলামী আন্দোলন, ইসলামী তার আন্দোলন, এরা হচ্ছে পিআর পদ্ধতির পক্ষে। আর বিএনপি এবং বিএনপির যে জোটভুক্ত যে সকল দল আছে তারা হলো প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। তো এখন তো এই ব্যাপারে তো এখন জামাত বলছে যে পিআর পদ্ধতি যদি না হয় তারা নির্বাচনে যাবে না। তো এখন যদি জামাত যদি নির্বাচনে যদি না যায়, তারপরে ধরেন ইসলামী অন্যান্য দল যদি নির্বাচনে যদি না যায়, তাহলে তো নির্বাচন তো গ্রহণযোগ্যতা পাবে না। তো এটা একটা মানে এই সম্মানজনক সমাধান তো এটার অবশ্যই প্রয়োজন বা দরকার এই নির্বাচন বিষয়ে। আর তারপরে হলো ধরেন আপনার যে জুলাই সনদের আইনি ভিত্তি, এখন ধরেন এই যে জুলাই সনদ বলেন বা সংবিধানের উপরে স্থান দেয়া, জুলাই সনদ বলেন বা জুলাই ঘোষণাপত্র যেটাই বলেন না কেন, এটাকে ধরেন আপনি ধরেন এটার যে এই মানে আগামী যে নির্বাচন হবে, নির্বাচনে যারা বিজয়ী হবে তারা এটাকে ধরেন সংবিধানে স্থান দিবে কি দিবে না, এটা তো হচ্ছিল তাদের ব্যাপার। আর যদি ধরেন এখন ওনারা বলতেছে যে গণভোটের মাধ্যমে এটাকে এই মানে সাংবিধানিক ভিত্তি দেওয়া যায়, তো গণভোটের মাধ্যমে যদি সাংবিধানিক ভিত্তি দিতে হয়, তারপরেও তো নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের তো এটার এই যে মানে তারা এটা সংবিধানে অন্তর্ভুক্ত করবে কি করবে না, এটা তো তাদের ব্যাপার। মানে আপনার যেটাই করি না কেন, এই যে আপনি গণভোট করলেও ওই গণভোটকে তো বৈধতা দিতে হবে, তো হচ্ছিল সংসদের মাধ্যমে, পার্লামেন্টের মাধ্যমে তো বৈধতা
তাহলে হলো যে মানে আগাম নির্বাচনে যারা বিজয়ী হয়ে সরকার গঠন করবে এবং তারা যদি 2/3 মেজরিটি পায় তাহলে হয়তো এগুলোর বৈধতা দেওয়ার প্রশ্ন। আর যদি 2/3 মেজরিটি যদি না পায় তাহলে তো ধরেন বৈধতা এটা হলো যে ঝুলে যাবে। আর ধরেন এই যেটা পিয়ার পদ্ধতির নির্বাচন যেটা বললেন, পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কিন্তু কোনো দলের পক্ষে মানে 2/3 মেজরিটি দূরের কথা, যে সিম্পল মেজরিটি নিয়ে এককভাবে সরকার গঠন করাও কিন্তু দুরূহ হয়ে যাবে। অর্থাৎ মানে পিয়ার পদ্ধতি মানিতে হলো যে আপনার যে কাস্ট ভোট, যেটা কাস্ট ভোটের 50% ভোট যদি পায় তাহলে তারা ওদের 150টা বা 151টা আসন প্রাপ্ত হবে। তো এখন কাস্ট ভোটের 50% ভোট আমাদের দেশে যে ইতিপূর্বে যে ভোট যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে সকল নির্বাচন হয়েছে এই সকল নির্বাচনে দেখা গিয়েছে যে 50% ভোট কিন্তু কাস্ট ভোটের মানে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে যদি ধরেন এই যে পিয়ার পদ্ধতির নির্বাচন হয় তাহলে হয়তো এই একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে পারে। এখন কোয়ালিশন গভর্নমেন্ট তো দেখা যাচ্ছে যে মানে সবসময় মানে একটা দুর্বল সরকার হয়, এবং কোয়ালিশন গভর্নমেন্ট যদি হয় তখন দেখা যাবে যে এই আপনার এই যে সকল বিষয়ে ধরেন সাংবিধানিক বৈধতা দেওয়া প্রয়োজন, তো বৈধতা দেওয়ার প্রশ্নে তো তখন তো ধরেন 2/3 মেজরিটি লাগবে। তো 2/3 মেজরিটি তখন পাওয়া যাবে কিনা, এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু জড়িত আছে। তো এই সকল সার্বিক বিষয় বিবেচনা করে মনে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না মানে এই সরকার মানে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, অন্তর্বর্তী সরকারের সাথে যে আমাদের যে মাঠের যে রাজনৈতিক দল আছে এই দলগুলোর সাথে যদি ধরেন ঐকমত যদি না হয়, ঐকমত না হলে আমার মনে হয় না যে মানে আমরা সামনের দিকে মানে একটা সুন্দর পরিবেশে বা সুস্থ পরিবেশে একটা মানে গ্রহণযোগ্য এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। ডক্টর ফরহাদ কি মনে করেন? এবং একই সঙ্গে যদি আমরা দেখি যে অনেকেই মনে করছেন যে নির্বাচনের পরিবেশ, বলছেন অনেক রাজনৈতিক দলও বলছে যে নির্বাচন করবার আসলে পরিবেশ নেই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা। এবং সর্বশেষ আমরা যেটা দেখছি যে আপনার সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস, একটা সাউথ এশিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারা বলছে যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং এই অবনতির মধ্যে গণহারে হত্যা মামলা, অভিযুক্তদের জামিন থেকে বঞ্চিত হওয়া, বিচার প্রক্রিয়ার ফাঁকফোকর এবং বিলম্বের মতো বিষয়গুলো সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাকে বাড়িয়ে তুলেছে। এর বাইরেও আমরা মব কালচারের কথা জানি। এবং এই সব পরিস্থিতিতে যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, যেটা নিয়ে আপনারা আশাবাদী, সেটার বিষয়ে আসলে উদ্বেগটা বাড়ছে। এদিকে আমরা দেখলাম আমাদের প্রতিবেশীরা, বিশেষ করে ভারত, তারা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তারা নথি ছাড়াও থাকতে পারবেন ভারতে। মানে এর মধ্য দিয়ে এটাও পরোক্ষভাবে এটাও একটা আন্তর্জাতিক মহলে বার্তা দেয়া যে আসলে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এখানে কয়েকটা প্রশ্ন বললেন। এটা সত্য যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান ভালো না। সরকারকে পলিটিক্যাল পার্টি সহ সবাই বলছে আইন শৃঙ্খলাটা উন্নতি করতে হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু গত এক বছরে কি কাজ হয়েছে এই ক্ষেত্রে? গত এক বছরে যে কাজ করছে আইন শৃঙ্খলা ততটা উন্নতি করতে পারেনি। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের আগে আমাদের আইন শৃঙ্খলার কোনো উন্নতি করব এবং চেষ্টা চালায় যাব। এটা ডক্টর ইউনূস সাহেবের সরকারের একটা ব্যর্থতা। কিন্তু এর আগে আমি পেয়ার পদ্ধতির ব্যাপারটা বলতে চাই। পেয়ার পদ্ধতি আমাদের গ্রামে গঞ্জে লোক বোঝে না পেয়ার পদ্ধতি কী পেয়ার পদ্ধতি, এটা গ্রামে গঞ্জে বোঝে না। সংবিধানে যেহেতু পেয়ার পদ্ধতি নাই, এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হওয়া অসম্ভব। বিশ্বের অনেক দেশে যেখানে পেয়ার পদ্ধতি আছে সেই দেশের সরকার অত্যন্ত দুর্বল, তার স্থায়িত্ব বেশি দিন না, এটা মনে রাখতে হবে। ইউরোপ কান্ট্রিতে অনেক জায়গা পেয়ার পদ্ধতি আছে, সে দেশের লোকজন শিক্ষিত, জনসচেতন, কিন্তু সে দেশেও পেয়ার পদ্ধতিতে ভালোভাবে চলছে না। ইটালিতে পেয়ার পদ্ধতি আছে, অনেকবার সরকার পরিবর্তন হয়েছে। ইসরায়েলে পেয়ার পদ্ধতি আছে, ইসরায়েলের অবস্থা অত্যন্ত খারাপ।
আমরা কথায় কথায় বলি ভারত, আমেরিকা, পাকিস্তান, লন্ডন, এই সমস্ত দেশে কোনো পেয়ার পদ্ধতি নাই। আমাদের যে কোনো তুলনা হয় ভারতের সাথে, আমেরিকার সাথে, লন্ডনের সাথে, পাকিস্তানের সাথে, চায়নার সাথে। এদেশে পেয়ার পদ্ধতি নাই। আর আমাদের দেশের পেয়ার পদ্ধতি গ্রামে গঞ্জে মানুষ বোঝে না। পেয়ার পদ্ধতি করতে হলেও কীভাবে করবে? এটা পার্লামেন্টে পাশ করতে হবে, সংবিধান চেঞ্জ করতে হবে, জনগণের সরকারের মাধ্যমে এটা করতে হবে। অর্থাৎ এই আগাম যে নির্বাচনটা আসছে সামনে, এই নির্বাচনে পেয়ার পদ্ধতির কোনো সম্ভাবনা নাই। আর যারা বলছেন যে সমস্ত দল যে নির্বাচন পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, এটাও আমরা বলবো যে নির্বাচনের রাজনীতিতে শেষ কথা বলতে নাই। অবশ্যই নির্বাচনের শিডিউল দিলে নির্বাচনে অংশগ্রহণ করবে। তখন বলবে যে না, খালি মাঠে আমি এদের ছাড়বো না সরকার গঠন করতে। আর ভারত সবসময় একটা কথা বলে যে বাংলাদেশের সংখ্যালঘুরা খুব খারাপ অবস্থা আছে। আমি মনে করি ভারতে যে সমস্ত মুসলমানরা আছে সংখ্যালঘু, তাদের চাইতে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যন্ত ভালো আছে সব দিক দিয়ে। ভারতে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আশ্রয় দিয়ে বাংলাদেশের একটা অস্থিতিশীল চেষ্টা করছে। এইটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যদিও বিভিন্ন জায়গা সংস্থা বিভিন্ন কথা বলছে, তাদের দেশে যে সংস্থারা যে সমস্ত কথা বলছে, আমাদের দেশের অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। এই এক বছরের এই গভর্নমেন্ট আছে, আইনশৃঙ্খলা অবনতি আছে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে, সরকারের এই এক বছরের মানুষ শিক্ষিত লোক বেকার হচ্ছে, লক্ষ লক্ষ লোক, ইনভেস্টর কম হচ্ছে, এটাগুলো সত্য। কিন্তু হিন্দুদের বাড়িঘর দখল করে যে ভারতে পাচার করে দিচ্ছে, হিন্দুদের প্রতি অন্যায় অত্যাচার অবিচার যে সেইভাবে হচ্ছে, এটা বলা যাবে না। এটা জাস্ট প্রোপাগান্ডা। আমি বরং বলি যে ভারতে যে সমস্ত হিন্দু আছে তারা যে নির্যাতন সহ্য করছে, তার চাইতে বাংলাদেশে হিন্দুরা অনেক ভালো আছে। এই প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। মিস্টার ইকতেদার আহমেদ, এই বিষয়ে না, এটা ঠিক তো। উনি যেটা বলেছেন যে বাংলাদেশে যে একই সঙ্গে হিন্দুদের প্রসঙ্গটা তো, এটা তো ধরেন ভারতীয় একটা অবস্থান, এটা অনেকদিন ধরে তাদের অবস্থান আছে, কিন্তু এটা হয়তো নতুনভাবে তারা একেবারেই কাগজপত্র ছাড়াই সবাইকে অ্যালাউ করছে, সেটা একটা দিক। কিন্তু ওই যে একটা মানবাধিকার সংগঠন বলছে যে দেশের মানবাধিকার পরিস্থিতি, সেটা ওই যে মামলা মোকদ্দমা জামিন থেকে শুরু করে সব বিষয় নিয়ে, এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ইস্যুটাতে উদ্বেগ মানুষের মধ্যে বাড়ছে। আপনি কি মনে করেন কিনা, একমত কিনা? না, এখন ধরেন যে আমি ওই যে উনি যেটা বললেন যে মানে প্রথমে যে হিন্দু ইস্যুতে আসি আর কি, যে এখানে যে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে এরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মানে আমাদের যে মুসলিম যে জনগোষ্ঠী আছে, এরা তো হচ্ছিল ধরেন 90% হচ্ছিল মুসলিম জনগোষ্ঠী। তো মুসলিম জনগোষ্ঠী যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেছে, বেশি পাচ্ছে না, তার চেয়ে মানে সমসুযোগ সুবিধা কিন্তু হিন্দু জনগোষ্ঠীকে ভোগ করছে। তারা কোনোভাবে যে বৈষম্যের শিকার হচ্ছে বা কোনোভাবে যে তাদেরকে মানে এই যে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এই ধরনের কোনো মানে নজির কিন্তু নাই। কিন্তু মানে যে এর পাশাপাশি আমরা যদি দেখি যে ভারতে মুসলিমরা, সেখানে তো ধরেন মুসলিমরা হলো যে প্রায় 20 কোটি মুসলিম আছে ভারতে, কিন্তু মুসলিমরা তো দেখা যাচ্ছে যে তারা হচ্ছিল অত্যাচারিত, নিষ্পেষিত এবং তারা অধিকার বঞ্চিত। এবং সেখানে ধরেন যে চাকরির ক্ষেত্রে বলেন, তারপরে ধরেন এই যে এই পড়ালেখার ক্ষেত্রে বলেন, সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মুসলিমরা হচ্ছিল বঞ্চনা শিকার, অধিকার বঞ্চনা শিকার। তো সেই আমরা সেই তুলনাটা বাদও দিই যে আমরা তো আমাদের দায়িত্ব, আমাদের নাগরিকদের আমরা নিজেরা কিভাবে সুরক্ষা দেবো সেটাই তো বিবেচ্য বিষয়। ভারত কি করলো না করলো, ভারতে মুসলমানরা নামাজের সময় নামাজ পড়তে গেছে, শুক্রবার জুম্মার নামাজ, সে সময় মুসলমানরা অত্যাচারিত হচ্ছে। জি জি জি, এটা ঠিক, এটা ঠিক। তারপরে ধরেন এই যে বাবরি মসজিদ, যেটা বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ, বাবরি মসজিদ তো আমরা একটা সিম্বল দেখলাম, এইভাবে অসংখ্য মসজিদ ভারতে ধ্বংস করছে, কিন্তু বাংলাদেশে কোনো
মন্দির ধ্বংস করা হচ্ছে না এবং আমরা এটা করতেও চাই না, কারণ আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম সব ভাই ভাই হিসেবে সমর্মিতা নিয়ে আমরা বসবাস করছি। সো মানবাধিকার পরিস্থিতি নিয়ে সামগ্রিকভাবে হিন্দুদের প্রসঙ্গ ছাড়াও এখানে মব কালচার আছে, এখানে বিচারিক প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই নানা রকমের প্রশ্ন হচ্ছে যে আওয়ামী স্টাইলেই আসলে মামলা মোকদ্দমা এখনও হচ্ছে, যাকে যে পারছে যেখানে মামলার মধ্যে আসামি করে ফেলছে, যাচাই বাছাই হচ্ছে না, এবং মানুষের চাওয়া যেমন অপরাধীদের বিচার, একই সঙ্গে এই বিচার কতটা কেমন হবে, এই বিচারিক প্রক্রিয়া সামগ্রিকভাবে মামলা করা থেকে শুরু করে গ্রেপ্তার, জেল, কোর্ট সব কিছু নিয়ে মানুষের মধ্যে নানা রকম সংশয় আছে। এবং সবচেয়ে বড় সংশয়টা এখন দাঁড়িয়েছে যে, যেটা নিয়ে আপনি শুরুতেই এখানে একটা আলোচনা করেছেন, যে নির্বাচনটা আসলে নির্ধারিত সময়ে, মানে এখন পর্যন্ত নির্ধারিত, উনি যেমন আশাবাদী ফেব্রুয়ারিতে হবে কিনা, আবার নির্বাচন হলেই তো হবে না, সেটা নির্বাচনের মতো নির্বাচন হতে হবে। এখন সেটা শেখ হাসিনার শাসনামলের মতো নির্বাচন যদি হয়, সেটার জন্য তো মানুষ এত কষ্ট এখন করে। দেখেন যে মামলার তো একটা মামলা তো তিনটা ভাগ, যে হচ্ছিল যে যদি ক্রিমিনাল কেস বলি, এবং ক্রিমিনাল কেস নিয়েই তো কথা হচ্ছে, এবং মানবাধিকারের সাথে কিন্তু ক্রিমিনাল কেসই সম্পৃক্ত, যে ইনকোয়ারি, ইনভেস্টিগেশন এবং ট্রায়াল। তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইনভেস্টিগেশনটা, যেটা এই ইনভেস্টিগেশনটা তো হচ্ছে যে পুলিশ করে। এখন দেখা যাচ্ছে যে পুলিশ কিন্তু মানে বিগত সরকারের সময় তো পুলিশ তো সম্পূর্ণ একটা দলীয় বাহিনীতে পরিণত হয়েছিল, এবং সেই যে দলীয় বাহিনী এবং পুলিশের যে এই মানে একদম ইয়ে থেকে শুরু করে, সিপাহী থেকে শুরু করে আইজি পর্যন্ত দেখা গিয়েছে যে সবাই কিন্তু হলো যে দলীয় রাজনীতির সাথে হলো মানে একীভূত হয়ে গিয়েছে। তো এই ধরনের একটা বাহিনী থেকে কে নিরপেক্ষ করে তারপরে ধরেন তাদেরকে থেকে যে কাঙ্ক্ষিত মানের সেবা পাওয়া, এটা আসলে কিন্তু অনেকটা দুরূহ। ওই জন্যই বলা হচ্ছে যে যেমন মামলা যে এই তদন্ত কার্য যেটা পরিচালনা করছে পুলিশ তো পরিচালনা করে, তো দেখা যাচ্ছে যে পুলিশ থেকে যে সহযোগিতা পাওয়া দরকার সেই কাঙ্ক্ষিত মানের সহযোগিতা হয়তো পাওয়া যাচ্ছে না। এবং বিচারক এর আগে তারা তো ধরেন 16 বছর ক্ষমতায় ছিল, এখন 16 বছরে যত নিয়োগ হয়েছে, এই নিয়োগে দেখা গিয়েছে যে পুলিশ বাহিনী বলেন, বিচারক বলেন বা প্রশাসন বলেন, সবই তো হলো তারা তাদের মতো করে নিয়োগ দিয়েছে। এবং দেখা গিয়েছে যে মানে একদম এই যে লেভেল থেকে একদম হায়ার লেভেল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত সব জায়গায় হলো যে দলীয় আশীর্বাদপুষ্ট লোকজনকে তারা এই যে নিয়োগ দিয়েছে। তো এর থেকে যদি ধরেন মানে পরিত্রাণ বা মুক্তি পেতে হয়, তো এটা উচিত ছিল যে বর্তমান যারা এই যে অন্তর্বর্তী সরকার হিসেবে দায়িত্ব পালন করছে, তারা দায়িত্ব গ্রহণের পরেই কিন্তু উচিত ছিল যে মানে একটা ব্যাপক এই যে ইয়ে করা, এই যে যাচাই বাছাই করে তারপরে হলো যে এই যে মন্ত্রণালয় বলেন বা আমাদের বিচার বিভাগ বলেন, সব জায়গায় হলো যে যাচাই বাছাই করে তারপরে হলো যে লোকজনকে নিয়োগ দেওয়া। তো সেটা তো করা হয় নাই। সেটা না করা হওয়ার কারণে দেখা গিয়েছে যে বিগত সরকারের সময় যারা যে সুবিধাভোগী ছিল, তাদেরকেই আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং এই ধরনের নিয়োগের কারণে দেখা যাচ্ছে যে মানে কাঙ্ক্ষিত মানের যে সেবা পাওয়া দরকার সেটা হয়তো পাওয়া যাচ্ছে না। ডক্টর ফরহাদ, একটু আমাদেরকে বলবেন যে আপনাদের ঐকমত্য প্রক্রিয়া যেটা চলছিল সেটা কোথায় এসে দাঁড়িয়েছে, এবং ওই যে জুলাই সনদকে এখন আলাদা করে, যদিও কমিশন বলেছে যে তারা ওটার বাস্তবায়ন প্রক্রিয়াটাকে জুলাই সনদ থেকে আলাদা করবে, কিন্তু সেটা নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একটা সুপারিশ সরকারের কাছে দেবে, এবং সামগ্রিকভাবে জুলাই সনদেরই বা সর্বশেষ অবস্থা কি দাঁড়াবে শেষ পর্যন্ত? সর্বশেষ ঐকমত্য কমিশনের সাথে আমরা 18টা দল গত 1 তারিখে বসেছিলাম। এখন জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ওখানে আলোচনা হয়েছে। তা বাস্তবায়নে আমরা জুলাই সনদের ব্যাপারটা কি চূড়ান্ত হয়েছে? না, চূড়ান্ত হওয়ার পথে বাস্তবায়নটা কিভাবে হবে, সনদটা বাস্তবায়ন কিভাবে দেবে। বাট এটা তো প্রশ্ন যে জুলাই সনদের সকল রাজনৈতিক সংগঠন স্বাক্ষর করবে কি না, বা কতগুলো দল করবে, সেটাও তো একটা বড় প্রশ্ন। কিন্তু একটা ক্ষেত্রে জুলাই সনদে একমত হয়েছে, যে জুলাই সনদে 84টা বিষয় একমত হয়েছে, এবং এই 84টার বিষয়ের বর্তমান যেগুলো অধ্যাদেশ বা অর্ডিন্যান্স দিয়ে করা যায় সেইগুলো এখনই করা যাবে। আর সাংবিধানিক যে বিষয়গুলো আছেন সেটা আপনি বলছেন 84টা বিষয় একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট ছাড়া বাকি সমস্ত নোট অফ ডিসেন্ট হয়েছে। 84টা বিষয় কোনো নোট অফ ডিসেন্টও নাই।
না, এটা নোট অফ ডিসেন্ট। আচ্ছা, আর বাকিগুলো নোট অফ ডিসেন্ট আছে। কিন্তু 84টার বিষয় যেগুলো প্রশাসনিক আদেশ বা আমরা অর্ডিন্যান্স বলি, অর্ডিন্যান্স দিয়ে করা যায়, সেগুলো এখনই করা যাবে, সেগুলোর জন্য পার্লামেন্টের দরকার নাই। সংবিধান সংক্রান্ত যে সমস্ত বিষয় আছে সেগুলো পার্লামেন্টে জনগণের যে পার্লামেন্ট সংসদ সদস্য হবে, সেই সংসদ সদস্য দ্বারা যে পার্লামেন্টই হবে, সেই পার্লামেন্টে পাশ করতে হবে। সেখানে সময়ের কথা উঠেছিল 1 তারিখের ভিতর, আমরা বলেছি যে না, সময়টা বেঁধে দেওয়া যাবে না, যে প্রথম পার্লামেন্টে 3 মাসের ভিতর করলেন বা 6 মাসের ভিতর করলেন, পরে যদি 6 মাসের ভিতর করতে না পারলেন তাহলে তো এটা হবে না, এটা পার্লামেন্টে করুক। আর যদি এইসব বিষয়ে আইনি বাস্তবতার জন্য যদি কোনো প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনারা এটা চিফ অ্যাডভাইজারের কাছে পাঠান, চিফ অ্যাডভাইজার রাষ্ট্রপতির কাছে পাঠাক, রাষ্ট্রপতি তা আবার সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের কাছে একটা মতামত নিক 106-এর আন্ডারে। এইটা নিয়ে মোটামুটি আমরা একটা আলোচনা করছি, এবং এইটা সম্ভবত এই জুলাই ঐকমত্য কমিশনের মেয়াদ তো হচ্ছে 15ই সেপ্টেম্বরের ভিতর। মেয়াদ তো বাড়তে পারে, আগেও বেড়েছে। এইটা ওনরা বললেন যে এটাই শেষ, এর ভিতরে ওনরা শেষ করবে। কিন্তু আপনি কি মনে করেন যে এর ভিতরে সেটা শেষ করা সম্ভব হবে? এখন তো মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমি এইটা মনে করি যে সব দল সিগনেচার করবে কিনা এইটার ব্যাপারে সন্দেহ আছে, কিন্তু 15 জুলাই তো শেষ করা সম্ভব। কেন সিগনেচার করবে না? যেখানে আপনি বলছেন যে 84টা বিষয়ে সবাই একমত হয়েছে, ওই 84টা বিষয়ে তো সবাই সিগনেচার করতে পারে না। 84 বিষয়ে সব একমত হলো, এর ভিতরে অনেকে বলছে জুলাই সনদটা সংবিধানের উপরে দিতে হবে। এইটা তো বাংলাদেশে এটা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা কোনোদিন সম্ভাবনা যে সংবিধান হচ্ছে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, কিভাবে দেশ চলবে, কিভাবে মানুষ চলবে, জুলাইকে সংবিধানের একটা পার্ট করা যেতে পারে, উল্লেখ থাকতে পারে এইগুলোর ব্যাপারে। এইটা নিয়ে হয়তো লাগতে পারে। আর বাস্তবায়ন প্রক্রিয়া যেটা বলা হচ্ছে এখন, এটা আইনি ভিত্তি দিতে হবে যেটা বলছে। আইনি ভিত্তি তো আমরা তো এটা বললাম যে এইভাবে আইনি ভিত্তি দিতে হলে আইনি ব্যাপারে তোমরা সুপ্রিম অ্যাপিলেট ডিভিশনতে মত নাও। আপনার যাই কিছু করতে হবে, নির্বাচিত সরকারের পার্লামেন্ট ছাড়া এটা কিছু করা সম্ভব না। মিস্টার ইকতেদার আহমেদ, আপনি জুলাই সনদ যেটা আপনি এটাকে হয়তো মানে এটা হচ্ছিল বাস্তব ভিত্তিক যেটা হয় সেটা হচ্ছিল যে আপনি 4th শিডিউলে এটাকে অন্তর্ভুক্ত করতে পারেন, সংবিধানের 4th শিডিউলে অন্তর্ভুক্ত করতে পারেন। এখন 4th শিডিউলে যদি অন্তর্ভুক্ত করতে হয়, যে পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছিল সংবিধানের, ওই পঞ্চদশ সংশোধনীতে কিন্তু তারা ওই যে 4th শিডিউলকে তারা লিমিট করে দিয়েছিল, বলেছিল যে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এটা হলো এই মানে যে কার্যকাল যেটা, এটা 4th শিডিউলের অন্তর্ভুক্ত থাকবে, এর বাইরের কোনো কিছু 4th শিডিউলের অন্তর্ভুক্ত থাকতে পারবে না। তো এটা তো এখন তো ধরেন এই যে এই আমাদের যে পঞ্চম সংশোধনী তো আংশিক তো হাইকোর্ট ডিভিশন বাতিল করেছে, এখন এটা ধরেন অ্যাপিলেট ডিভিশন যদি এটা যদি বহাল রাখে, তাহলে হয়তো ধরেন এই যে 150 ধারা যেটা সংশোধন করেছিল, সংশোধন করে তো ওরা যেটা বলেছে যে 4th শিডিউলে নতুন কোনো কিছু ঢুকানো যাবে না। এখন তারা যাবে, এটা পার্টলি যেহেতু বাতিল হয়েছে, এখন অ্যাপিলেট ডিভিশন যদি হাইকোর্ট এটাকে আফোর্ড করে তাহলে তার কোনো সমস্যা নেই। সেটাই হ্যাঁ। তারপরেও তো মানে সংসদ তো লাগবে, তো সংসদ মানে এই জন্যই বললাম যা কিছু করতে হবে পার্লামেন্ট করতে হবে, জনগণের সরকার গঠন দিয়ে মানে আপনারা যদি যতক্ষণ পর্যন্ত না, সেই জন্য ইলেকশনও করতে হবে, ইলেকশন ছাড়া মানে যতক্ষণ পর্যন্ত না মানে আগামীতে নির্বাচন হবে এবং 2/3 মেজরিটি যারা পাবে, 2/3 মেজরিটি দ্বারা যদি এটা যদি অনুমোদিত যদি না হয়, তাহলে এটা হচ্ছিল পণ্ড বা ভিত্তিশ্রম। এটার কোনো, আমি মনে করি না এটার কোনো মূল্য আছে। একটু আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে ইস্যুটি উচ্চ আদালতে আছে, এটা কি অবস্থা এবং এটা কি হলে কি হবে বলে আপনার ধারণা, আপনি বা আপনার নিজেরই বা পরামর্শ? না, এখন তত্ত্বাবধায়ক সরকারের যেটা ধরেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে তারা তো এই যে এটা বাতিল করে তারপরে তো হলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলো সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এখন যে তারপরে হলো যে পঞ্চদশ সংশোধনী হাইকোর্ট বিভাগ বাতিল করলো, এখন এটা আপিল বিভাগে এটা মানে এই যে শুনানির জন্য আছে। না, সর্বশেষ ব্যাপার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের রিভিউটা হয়েছিল। রিভিউতে সাধারণত আমরা কি দেখি, আপনি অত্যন্ত ভালো জানবেন, একটা যে ভুল কানিকত ভুল, ভুল এই সমস্ত কিছু শুধু ছাড়া রিভিউতে দেখা যাবে না। কারণ আপনি যখন ল পয়েন্ট দেখবেন সেই ক্ষেত্রে রিভিউতে দেখা যাবে না। এই জন্য রিভিউটাকে করে অ্যাপিলেট ডিভিশন লিভ গ্রান্ট করছে, তারপর এটা নিয়ে বিস্তারিত আলোচনা।
অক্টোবর মাসে। তো এখন ধরেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে, তাহলে তো ফিরে আসলে তো ধরেন তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। যদি ধরেন এই সরকারের কি হবে? তাহলে এই সরকার চলে যাবে। হ্যাঁ, এবং তখন আমাদের চিফ জাস্টিস বলছে যে আমি একটা পার্মানেন্ট সলিউশন দিতে চাই তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার যদি হয়ে যায় তাহলে তত্ত্বাবধায়ক সরকার 90 ডেজের ভিতর তাকে ইলেকশন দিতে হবে। সেই ক্ষেত্রে এই সরকারের ভাগ্য তো যা পড়ে অ্যাজ পার এমনি তো তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারবে না, সরকারকে যেতে হবে। তত্ত্বাবধায়ক সরকার যদি ধরেন এই যে আপিল বিভাগের শুনানির পরে যদি আপিল বিভাগ যদি রায় দেয়, হয়তো বলতে পারে যে মানে যে এই তত্ত্বাবধায়ক সরকার যেই ফর্মে ছিল ওই ফর্মে থাকবে না। তার মানে কি তাহলে উচ্চ আদালত বা অ্যাপিলেট ডিভিশন কি ফর্মুলা দিয়ে দিবে? দিতে পারে না, দিতে পারে। দিতে দিলে পারলে যদি সেটা তারা দেয়, সেটা তো ধরেন আদালত দিল, কিন্তু সেটাকে তো সংবিধান সম্মত কি হলো, আইন সিদ্ধ হলো। এখন আদালত তো ধরেন গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, তো আদালত তো দিতে পারে। আদালত এর আগে আমি ধরেন যেটা বলছি, যেমন ধরেন আগের যে যখন বাতিল করা হলো তখন বলা হলো জুডিশিয়ারিকে জড়ানো যাবে না। এখন না, জুডিশিয়ারি না, তখন বলেছে যে মানে যে তত্ত্বাবধায়ক সরকার একটা তো বাতিল করলো, তারপরে ওই যে যখন বলা হলো যে ওই যে প্রথমে যেটা শর্ট জাজমেন্ট ছিল, দুইটা টার্মে করা যেতে পারে, চাইলে সংসদ চাইলে করতে পারে, কিন্তু বিচার বিভাগকে জড়ানো যাবে না। সেই প্রসঙ্গ যদি বাদ দিই, তাহলে আমি বলছি যে এখন অ্যাপিলেট ডিভিশন হয় আগে যেটা ছিল সেটা কি ফেরত আনতে হবে, অথবা যদি তারা কিছু একটা করতে যায় তো সেই অনুযায়ী নির্বাচন করার ঘোষণা তারা দিতে পারবে কিনা। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অ্যাজ ইট ওয়াজ, এটা পুরো ফেরত আসলো, তাহলে আর এই সরকার থাকে না, নতুন একটা সেই বিধানের মধ্যে যেতে হয়। আর এই সরকার যদি মানে অ্যাপিলেট ডিভিশন যদি ওর মধ্যে কোনো কারেকশন করে, নতুন কিছু যোগ বিয়োগ করে, তাহলে সেই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা। এখন আসলে তো অ্যাপিলেট ডিভিশন কি করবে আমরা জানি না, মানে হাইপোথেটিক্যালি। সেই জন্যই আপনি যেহেতু জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ছিলেন, উনি একজন লয়ার, সেই কারণে আপনাদের সঙ্গে একটু বুঝতে চাইছি। পুরোটাই হয়তো হাইপোথেটিক্যাল, বাট কি হলে কি হতে পারে। এখন ধরেন কারণ এই আলোচনাগুলোর সঙ্গে আমাদের প্রস্তুতিরও ব্যাপার আছে। এখন ধরেন যতক্ষণ পর্যন্ত না হাইকোর্ট আপিল বিভাগ থেকে সিদ্ধান্ত না আসছে, ততক্ষণ পর্যন্ত তো আসলে তো বলা মুশকিল যে কি হবে বা কি হতে যাচ্ছে। এখন এইটা বলা যাবে যে অ্যাপিলেট ডিভিশন থেকে যে রায়টা দেবে তত্ত্বাবধায়ক সম্বন্ধে, সেটাকে কনস্টিটিউশনের পার্ট ধরতে হবে। এটার ব্যাপারে কোনো অসুবিধা নাই, যেহেতু অ্যাপিলেট ডিভিশন হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান। সেই ক্ষেত্রে সেইভাবে কাজ করবে, কিন্তু কি কি অবজারভেশন দেবে, কি কি সেটা বলা যাচ্ছে, সেটা বলা তো একটা কঠিন ব্যাপার। এটা শুনানি হোক, তারপরে দেখা যাবে আর কি। যে এবং সেটা আমরা যেহেতু 19 অক্টোবর পর্যন্ত বন্ধ, আমরা আশা করি যে এটা অক্টোবর না হলে নভেম্বরের ভিতরে হয়ে যাবে। সো আপনি কি আশা করেন? আমরা আশা করি যে তত্ত্বাবধায়ক ফিরে আসবে। এখন কোন ফর্মে ফিরে আসবে সেটা আদালত ডিসাইড করে দেবে। মিস্টার আহমেদও কি তাই মনে করেন? না, তত্ত্বাবধায়ক ফিরে আসবে, এটা ঠিক যে তত্ত্বাবধায়ক ফিরে আসবে এবং তত্ত্বাবধায়কের অধীনেই হয়তো নির্বাচন হবে। সো এই সরকারের অধীনে তাহলে নির্বাচন হচ্ছে না এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই মুহূর্তে বলা যাচ্ছে এই যে নাকি এরকম কোনো সুযোগ আছে, জাস্ট আমি বোঝার জন্য, মানে একাডেমিক ডিসকাশন, যে বিধানটা ফেরত আসলো কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিল, মানে এই সরকারকেই একটা তত্ত্বাবধায়ক সরকারের ফ্রেমের মধ্যে ফেলার চেষ্টা করতে পারে। না, সেটাকে কীভাবে করবে? মানে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট আর এই সরকারের যে কনসেপ্ট, সেটা তো এক না। তো এই সরকার তো ধরেন যে যাই হোক, যে এটাকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে 106-এর অধীনে, তত্ত্বাবধায়ক সরকার তো আর 106-এর অধীনে হবে না। তো ওখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে। তো আমার মনে হয় না যে যদি তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিদ্ধান্তের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, এবং আপিল বিভাগ যদি বলে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। না, আমি সেটাই বলছি যে এটার সঙ্গে লিঙ্ক করার কোনো, আবার এমনও বলতে পারে যে তত্ত্বাবধায়ক সরকারের নেক্সট ইলেকশন থেকে কার্যকরী হবে, যদি এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনের উপর ডিপেন্ড করে। সেটাই কি বলা যায়? সেটা হয়তো বলা যায়, আমার মনে হয় না। সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ফেরত এনে যে এটাই থাকবে, এটাই হওয়া উচিত, তাহলে এটা পরের ইলেকশনে এই ইলেকশন যেন তেন ভাবে হোক, সেটা কি বলা যায়? এটা ডিফিকাল্ট।
এই ধরনের বলা তো মানে মরালি ইথিক্যালি সেটা হয় কি না আমি বুঝতে চাই। সেটাই। কারণ এখানে তো এই যে সরকারটা যেটা আসছে এটা তো নর্মাল সরকার না। যে অন্য অন্য সময় তত্ত্বাবধায়কে যখন আমরা 91-তে দেখেছি, 96-তে দেখছি বা 2001-এ যেটা দেখছি, সেটা তো একটা নির্বাচিত সরকার থেকে না, একদিনের ভিতরে একটা government আসে। এটা আমি বলি, এটা ধরেন আপনার যে এই যে আপনার যে 111 গভর্নমেন্ট, যেটা 111 গভর্নমেন্ট অ্যাজ অফ টুডে নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট। যে 1/11 যে সরকারটা ছিল ওই সরকারটা কিন্তু অদ্যাবধি কিন্তু মানে অর্থাৎ আওয়ামী লীগ তো মানে 2009-এর নির্বাচনে বিজয়ী হলো, 2014 নির্বাচনে বিজয়ী হলো, 2018 নির্বাচনে বিজয়ী হলো, 24-এর নির্বাচনে বিজয়ী হলো। আওয়ামী লীগ কিন্তু এই যে এই 4টি নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও কিন্তু এই 111 গভর্নমেন্টকে কিন্তু তারা কিন্তু নামে মাত্র নির্বাচন না 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 যাই হোক, যে 111 গভর্নমেন্টকে তারা কিন্তু মানে পার্লামেন্ট দ্বারা তারা ভ্যালিডেট করে নাই আর কি। তো এটাকে কিভাবে ভ্যালিডেট করা হয়েছে? খায়রুল হক সাহেব যখন এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক মামলার যে রায় দিলেন, তিনি তখন সেখানে একটা প্যারা যোগ করে এই তত্ত্বাবধায়ক সরকার যেটা এই যে এই যে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার যেটা, এটার কার্যকলাপ অনেক আমি বলবো যে অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় তিনি এটাকে বৈধতা দেওয়ার প্রয়াস নিয়েছেন। তো এটা তো যে তত্ত্বাবধায়ক সরকার যে এই যে বাতিল যে মামলাটা যেটা, এটা তো হয়েছিল যে 2000 সালে। তো 2000 সালে তখন তো ধরেন এই যে 111-এর গভর্নমেন্টের তো জন্ম হয় নাই। তাহলে এটাকে কিনি এই যে তারপরে হাইকোর্ট বিভাগ থেকে যে রায় হলো ওখানে তো এটা সম্পর্কে কোনো আলোচনাও নাই। তাহলে অ্যাপিলেট ডিভিশনে এনে এটাকে ধরেন এই যে এই 111 গভর্নমেন্টকে যে বৈধতা দেওয়ার প্রয়াস নেওয়া। আর মোট কথা হচ্ছে যে মানে পার্লামেন্টারি ভ্যালিডেশন ছাড়া কোর্টের তো কোর্ট যদি কোনো গভর্নমেন্টকে যদি ভ্যালিডেশনও দেয়, দ্যাট ভ্যালিডেশন ইজ নট এ ভ্যালিডেশন ইন দি আই অফ ল আনলেস ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট। তো এখন ধরেন যে আওয়ামী লীগ তো সুযোগ পেয়েছিল এবং সুযোগ পাওয়া সত্ত্বেও কিন্তু আওয়ামী লীগ এই 111 গভর্নমেন্টকে তারা বৈধতা দেয় নাই। তো বৈধতা না দেওয়ার কারণে 111 গভর্নমেন্টটা অবৈধ, এবং 111 গভর্নমেন্ট যদি অবৈধ হয়ে থাকে তাহলে হচ্ছিল তৎপরবর্তী যতগুলো সরকার এসেছে এগুলোও কিন্তু অবৈধ। মানে আপনার যদি ধরেন মানে এই যে এই প্রশ্নগুলো তো আসবে, এই যে আমাদের হয়তো এই অ্যাপিলেট ডিভিশনের সামনেই বা হাইকোর্ট ডিভিশনের সামনে তো এই প্রশ্নগুলো তো দেখা দিবে তো যে 111 গভর্নমেন্টে হোয়াট ইজ দি ফেট অফ দি 111 গভর্নমেন্ট। তো 111 গভর্নমেন্টকে যেহেতু সংসদ বৈধতা দেয় নাই, তো বৈধতা যদি না দিয়ে থাকে তাহলে সেটা তো হয়েছিল অবৈধ। আদালতও তো দেয় নাই। না, আদালত দিয়েছে, আদালত বৈধতা দেওয়ার প্রয়াস নিয়েছে। দিয়েছে কি? বৈধ আদালত বলেছে বৈধ, কিন্তু আদালতের এই বৈধতা দেওয়া না দেওয়ার আমি মনে করি এটা মূল্যহীন, এটার কোনো মানে আপনি বলছেন যে আদালত দিলেও এটা সংসদে এন্ডোর্সড হতে হবে, সংসদ দ্বারা ইট মাস্ট বি এন্ডোর্সড। ওই যেটা বলছে তার রায়ে, ওই রায়টাই তো বাতিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তো এটা থাকতেছে না। না 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 না, উনি রায়ের মাধ্যমে তো বৈধতা দেওয়া, আমি বলবো যে বৈধতা দেওয়ার প্রয়াস নিয়েছেন। তো বৈধ দেওয়ার প্রয়াস নিলেও এরপরে তো পার্লামেন্টের তো উচিত ছিল যে এটাকে মানে ইয়ে করা, এই যে ভ্যালিডেট করে দেওয়া, কিন্তু পার্লামেন্ট তো করে নাই। পার্লামেন্ট যেহেতু করে নাই তাহলে তো এটা তো ধরেন 111 গভর্নমেন্টটাই অবৈধ। তো 111 গভর্নমেন্ট যদি অবৈধ হয় তাহলে হচ্ছিল ধরুন তৎপরবর্তী যে যতগুলো সরকার হয়েছে সবগুলো সরকারই অবৈধ। আপনার এই যে এই 2014 নির্বাচন বলেন, 2014 নির্বাচন তো এমনিও তো 2014 নির্বাচন ওইটা তো ধরেন একতরফা নির্বাচন হয়েছে, যে 154টা আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে। এখন সংসদ গঠন বিষয়ক যে অনুচ্ছেদ আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা আছে যে মানে হচ্ছিল যে এই একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত এই যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচিত সংসদ সদস্য দ্বারা সরকার গঠন হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে 154 জনে যদি ধরেন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, প্রত্যক্ষ ভোটের যারা সংসদ সদস্য, কিন্তু 154 জন তো সরকার হয় না। এটা নিয়ে তো অনেক এই মুহূর্তে এটা ঠিক। তারপর ধরেন 2018 যে নির্বাচন, সেখানে ধরেন যে বিএনপিকে মাত্র হয়েছিল 6টা আসন দেওয়া হয়েছে। তো বিএনপি কি 6টা আসন পাওয়ার মতো দল নাকি? তো ওই নির্বাচনটা অবৈধ। তারপরে 24-এর নির্বাচন যেটা, সেটা দেখা গেলো হয়েছিল আমি এবং ডামি। তো এর সার্বিক বিবেচনায় বলা যায় যে
এই যে 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচনে কিন্তু এখানে আরেকটা প্রসঙ্গ একটু আমি আলোচনা আনতে চাই। ডক্টর ফরাদ যদি প্রথমে বলেন যে আওয়ামী লীগ মানে তার কার্যক্রম স্থগিত করা হয়েছে, নিবন্ধন স্থগিত, এই অবস্থা থাকলে তারা নির্বাচন করতে পারছে না। জাতীয় পার্টিকে এখন কেউ কেউ ইতিমধ্যেই দাবি তুলছে যে জাতীয় পার্টির নিষিদ্ধ করতে হবে। 14 দলের শরিক অনেক দলই ভিজিবল না, হয়তো তাদের প্রসঙ্গেও দাবি আসবে। তো এই সব রাজনৈতিক দলকে বাদ দিয়ে বা এদের সমর্থক গোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে, আপনি হয়তো বলবেন যে আমরা দাঁড়াবো, ওদের সমর্থকরা আমাদেরকে ভোট দিবে, ও আপনি পছন্দ করবেন না, সে ভোট দিতে আসবে না, কারণ সে মনে করছে যে ভোট দেওয়ার জন্য তার যে অধিকার সেটা চর্চা করবার কোনো সুযোগ নাই। সো এই বিষয়টির আইনি, মরাল, ইথিক্যাল, পলিটিক্যাল দিকগুলো কি, এটাকে কিভাবে রিজলভ করা উচিত, আপনার কাছে প্রশ্ন। এবং আমার মনে হয় যে মিস্টার ইকতেদার আহমেদ সংবিধান এবং আইনের বিচারে এর একটা ব্যাখ্যা করতে নির্বাচন পারে। কমিশনের একটা ওনারা বললেন যে যারা ফেরারি তারা প্রার্থী হতে পারবে না, ভোটও দিতে পারবে না, সেটা নিয়ে কিন্তু কারো কোনো প্রশ্ন নাই। যারা দণ্ডপ্রাপ্ত হবেন, যারা ফেরারি, হ্যাঁ, আগে ছিল যে দণ্ডপ্রাপ্তরা ইলেকশনে দাঁড়াতেও পারবে না, এখনো বোধহয় সেই আইন থাকবে। সেটা তো আইনটা আছে, কিন্তু ফেরারিটা আগে ছিল। হ্যাঁ, আপনি আপনার বিরুদ্ধে মামলা আছে, আপনি আদালতে হাজির হচ্ছেন না, আপনি করতে পারবেন না, সেটা হতে পারে। আগে কি ছিল সেটা? না, ফেরারি তো ধরেন মানে এটা তো যে ফিউজিটিভ ফ্রম ল, তো ওদেরও ওটা তো দরকার নাই, তো ওরা তো আগেও কখনো পারত না, সে তো ফিউজিটিভ, সে তো আর আসতে। এখন যাকেই বাদ দিক, এদের সংখ্যা কম না। আপনি যেটা বলছেন, আমি কিন্তু ব্যক্তির কথা বলছি না, মানে আমি যে সমস্ত দলের কথা বলছি, দলের কথা। যদি আমরা পার্সেন্টেজ ধরি তখন কম না। এখন জাতীয় পার্টির কথা হচ্ছে, জাতীয় পার্টির আমরা বিচার চাই, কিন্তু যে কোনো পলিটিক্যাল পার্টিকে কাগজে কলমে সিগনেচার দিয়ে জাতীয় পার্টির বিচার আপনি কি জন্য করবেন? আমি বলছি জাতীয় পার্টি মানে জাতীয় পার্টিকে আমি পছন্দ না করতে পারি, আমি ঘৃণা করতে পারি, তার সঙ্গে সংস্রব রাখতে পারি, কিন্তু বিচার করতে হলে তো বিচারের তো কিছু। জাতীয় পার্টি যদি কোনো অন্যায় করে থাকে তাহলে না, ধরেন অন্যায় কি, আমি ঘৃণা করি কেন, মানে আমি বলতে আমি যে অন্য কারো কথা না বলে আমার কথা বলছি না, কিন্তু আমি আমাকে মিন করছি না যে জাতীয় পার্টি একটা অবৈধ সরকারকে সমর্থন দিয়েছে, তার চামচামি করেছে, তাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে, এটা তার অপরাধ। কিন্তু এটা তো ধরেন এর জন্য তো কোনো আইন আছে বলে আমি জানি না। মিস্টার আহমেদ বা আপনি ভালো বলতে পারবেন যে চামচামি করার জন্য, কাউকে সমর্থন দেওয়ার জন্য, পলিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। আর যেখানে আপনি ডেমোক্রেসির কথা বলবেন, ফ্রি অফ এই ধরনের ফ্রিডম অফ স্পিচের কথা বলবেন, এই ক্ষেত্রে এটা হচ্ছে কি যে এই শেখ হাসিনার যে গভর্নমেন্টটা ছিল সেটা তো ফ্যাসিস্ট গভর্নমেন্ট। বাংলাদেশের যত অন্যায়, অত্যাচার, অবিচার, যত টাকা পাচার, মানুষ ভোট দিতে পারেন নাই, একটু আগে বললেন যে 18, 14 সব সত্যি, আপনিও মনে করেন, আমিও মনে করি, কিন্তু আমি বলছি তো এটা তো বিচারিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ এখন মনে করছে যদি 14 দল এবং জাতীয় পার্টি যদি তাদের সাপোর্ট না দিত তাহলে এটা দীর্ঘ টাইম তার থাকতে পারত না। যে আপনি এটা ঠিক যে কাউকে চামচামি করা, কাউকে করা, এর আইন আমাদের দেশে নেই। আপনার জানা আছে কিনা আমি জানি না, এখন না, নিবন্ধন দিবে তো হচ্ছিল নির্বাচন কমিশন। ওই যে পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা হয়েছে, এটা তো 2008 হলো। তো এখন যে পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট হওয়ার পরে তো হচ্ছিল যে সকল রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত হতে হবে। তো আওয়ামী লীগ তো এখনও নিবন্ধিত, কিন্তু তার নিবন্ধন স্থগিত করেছে যেহেতু সরকার তার কার্যক্রম স্থগিত করেছে। হ্যাঁ, না, নির্বাচন কমিশন স্থগিত। আচ্ছা, তো যদি নির্বাচন কমিশন যদি স্থগিত করে থাকে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে পারবে না। জাতীয় পার্টিটাও যদি করে, জাতীয় পার্টিও পারবে না। কিন্তু নির্বাচন কমিশনের সেটাই কোন যুক্তিতে স্থগিত করলো? মানে সরকার যেহেতু স্থগিত করেছে, তারা করেছে, তারা তো নিজস্ব কোনো একটা সন্ত্রাসী দল হিসেবে করছে। আওয়ামী লীগের সন্ত্রাসী দল হিসেবে কি আপনি আইনে প্রমাণিত হয়েছে কিনা? এটা তো আইন প্রমাণিত। মানে আপনি জানেন সন্ত্রাসী, আমি জানি সন্ত্রাসী, উনি দেখেছেন সন্ত্রাসী, কিন্তু আমি বলছি যে এটা তো সত্য যে আওয়ামী লীগ একটা লোক খুন করেছে, ধরেন XYZ, আমি কাউকে খুন করলাম,
তো আপনি সেটা দেখেছেন, এই দেখার ভিত্তিতে তো আপনি আমাকে গুলি করে হত্যা করতে পারবেন না। আমাকে তো একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে মৃত্যুদণ্ড দেন আর যাবজ্জীবন দেন, যা করেন করতে হবে। আমি সেটা বুঝতে চাইছি। না, সেটা ব্যাপারটা হচ্ছে, যেমন আপনি এই জুলাই আগস্ট যে আন্দোলন, 1000 লোক মারা গেল, 1000 থেকে 1500 জন, এবং 30,000 খুবই দুর্ভাগ্যজনক যে আমরা আহত হলো। এবং মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে হিসাব নিকাশ নিয়ে বিতর্ক করি, কিন্তু আমরা 24-এর অভ্যুত্থানে কতজন মারা গেছে সেই হিসাবটাও করতে পারলাম না। সেই হিসাবে এই যুগে করছি না, কারণ এই সরকার, এটাও একটা ব্যর্থতা যে কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব তালিকা কলম এখন পর্যন্ত প্রকাশ করতে পারি নাই। যেটা জনস্রোত আছে বা আমরা জানি, এটা ডাইরেক্ট আওয়ামী লীগ করছে এটা, এবং এটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিসেবে সবাই স্বীকৃতি দিচ্ছে। সেই কারণে যেহেতু তার বিচার হচ্ছে, সেই কারণে কার বিচার হচ্ছে? আওয়ামী লীগের আওয়ামী লীগের তো বিচার হচ্ছে না, সংগঠন আওয়ামী লীগের কি একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচার হবে, এটার হবে 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 এটার ব্যাপারে সেটাও হচ্ছে, কিন্তু হবে বলে তাকে আপনি কোনো প্রক্রিয়ার বাইরে রাখতে পারেন কিনা, আমি তো আইনি আলোচনা করছি। আপনি যেহেতু লয়ার এবং উনি যেহেতু লয়ার, জাজ, দেশের সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রার ছিলেন, আমি সেই কারণে এগুলো বুঝতে চাইছি। না, এটা তো করছে না এখন, যেহেতু সন্ত্রাসী সংগঠন হিসেবে এটা ডিক্লেয়ার হচ্ছে, এবং শেখ হাসিনা যেমন কাগজের কলমের খোঁচায় হাসানুল হক, রাশেদ খান মেননের সঙ্গে আলোচনার ভিত্তিতে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, ব্যাপারটা কি সেরকম হয়ে যাচ্ছে না অনেকটা? সেটা, এবং তারপরে দেখা গেল সেই নিষিদ্ধের আদেশও প্রত্যাহার করার প্রয়োজন নাই, জামাত এখন হিরো হিসেবে আবির্ভূত। জামাতের নিষিদ্ধটা আবার পাইছে সেটা অ্যাপেল ডিভিশন থেকে, তাকে আবার রেজিস্ট্রেশন দিছে। কিন্তু আওয়ামী লীগের তো সেটা তো নিবন্ধন, নেতাদের বিচার হচ্ছে, আওয়ামী লীগের দলেরও বিচার হচ্ছে, সংগঠনের বিচার হচ্ছে না, এবং প্রক্রিয়া সংগঠনের বিরুদ্ধে তো কোনো মামলা হয় নাই। না, সংগঠনের বিচারের ব্যাপারে ট্রাইব্যুনালে মামলা চলতে করবে বলা হচ্ছে, করতে তো আপনি অনেক কিছুই পারেন। আপনার কাছ থেকে আমি এখন যদি ধরেন, যদি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করতে হয়, তাহলে ধরেন আপনার হচ্ছিল 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে হলো যে আপনি যদি ট্রাইব্যুনালে মামলা করতে পারেন, অথবা হলো যে হাইকোর্ট বিভাগে মামলা করতে পারেন, অথবা হলো নির্বাচন কমিশনে, যে এখন বললেন যে নির্বাচন কমিশন তাদের যে এই নিবন্ধন স্থগিত করেছে, তো স্থগিত করা বা যদি পার্মানেন্টলি যদি নিবন্ধন যদি বাতিল করে, তাহলে হয়তো এটা এই যে কার্যকর হবে বা ফলপ্রসূ হবে। স্থগিত তো ধরেন সাময়িক ব্যাপার, নির্বাচন কমিশন যদি পার্মানেন্টলি যদি বাতিল করে, অথবা যদি আদালতের মাধ্যমে যদি এটা যদি আওয়ামী লীগের যদি কার্যক্রমকে যদি বাতিল করা হয়, বা ট্রাইব্যুনালের মাধ্যমে যদি করা হয়, এই 3টি যে কোনো একটা পদ্ধতিতে গেলে হয়তো এটা সঠিক হবে। আর এছাড়া যদি আমরা যদি অন্যভাবে যদি করি, তাহলে তো ধরেন এটা প্রশ্ন থেকে যাবে, বিতর্ক দেখা দিবে। তাহলে এই আওয়ামী লীগের কার্যকলাপকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে, এটা কি বিতর্কে? কে দিয়েছে আখ্যা? সরকার দিয়েছে না, যে সরকার তো কারো বিচার করার সক্ষমতা রাখে না, রাখে কি আমি জানি না, এটা তো বিচার বিভাগের কাজ, দিয়েছে না। কিন্তু সেটা ঠিক আছে যে এখন আপাত দৃষ্টিতে এটা দিয়েছে, এটা পরে আইনের মাধ্যমে এটাই করবেন, যেটাই করা হোক। না, ইলেকশন কমিশন কেন করছে? ইলেকশন কমিশন করেছে জাস্ট কোনো কারণ ছাড়া, সরকারের পথ ফলো করেছে। সরকারের আমি দেখিনি, আপনি দেখে থাকলে বলতে পারেন যে ইলেকশন কমিশন কেন করেছে। সরকার করেছে, তারপর তারাও করেছে। ওই সরকার যেভাবে করছে তারপরেই তো তারপরেই করেছে, ওই যে বললাম, ওই জন্যই বললাম যে সরকারকে ফলো করেছে। এদের বিচারের ব্যাপারে, সাংগঠনিক বিচারের, আওয়ামী লীগ সংগঠনকে বিচার করবে। আমার ফাইনাল কোশ্চেন হচ্ছে যে আমাদের ভোটিং প্যাটার্ন বা রেকর্ড দেখলে দেখা যায় যে এই সব শক্তির ভোট হয়তো 30 to 40%। পরিবর্তিত পরিস্থিতিতে এটাকে যদি আপনি কমিয়েও, কত কমাবেন? 10-20? যদি 10%ও আনেন, আমি 20ও বললাম না, এই 10%-এর ভবিষ্যৎ কি যারা সাধারণ ভোটার? এই মুহূর্তে তো জাতীয় পার্টিকে সরকার বাতিল করি নাই, বা 14 দলকেও বাতিল ভাই। আমি বলছি যে
আওয়ামী লীগকে করেছেন এবং জাতীয় পার্টিকে বাতিল করার আলোচনাটা আছে, হয়তো বাকিদেরটাও আসবে, এবং যেখানে মব সেখানেই সরকার, কারণ সরকার মবকে আর মব মনে করে না, তাদেরকে প্রেশার গ্রুপ মনে করে, এবং তাদের সরকার মনে করে, সরাসরি না বললো, যে এদের লেজিটিমেট রাইট আছে, যেহেতু এরা অতীতে সাফার করেছে, এই সব প্রেশার ক্রিয়েট করা, এবং এটা বলে সরকারকে একটু শুনতে হয়। এটা ব্যাপারে ভাই বলুক। আমি না, এখন তো আমি তো এই যে বললাম পলিটিশিয়ান তারা আবার না না না, আমি তো বললাম তো যে এটা হচ্ছে হলো যে আপনি যদি নির্বাচন কমিশন যদি নিবন্ধন যদি বাতিল করে তাহলে না, হচ্ছে আমরা যখন ফ্রি ফেয়ার ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশনের কথা বলছি, এই সমর্থক গোষ্ঠীকে বা যে দেশের জনসংখ্যার এই অংশকে এখন ধরেন আপনি কি বাংলাদেশের রাজনীতি যে এটা তো ধরেন মানে এখানে কিন্তু মানে ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদেরও কিন্তু একটা ভূমিকা থাকে, এবং এটা মানে জাতিসংঘ বলেন বা যুক্তরাষ্ট্র বলেন বা ইউরোপীয় ইউনিয়ন বলেন বা আমাদের যে পার্শ্ববর্তী যে ভারত বলেন, এরা আমরা অতীতে দেখেছি যে আমাদের বিভিন্ন নির্বাচনের সময় যে তারা মানে বৈধ বা অবৈধভাবে হোক তারা হচ্ছিল হস্তক্ষেপ করেছে, এবং দেখা গিয়েছে যে যেমন এই যে 2014 নির্বাচন বলেন, 2018 নির্বাচন বলেন, বিশেষ বিমানে করে যে ভারতের যে এই ফরেন সেক্রেটারি বা তাদের যে ফরেন মিনিস্টার বিশেষ বিমানে করে এসে তারপরে হয়েছিল এসআর সাহেবের সঙ্গে দেখা করে তারপরে ধরেন তাকে মানে বলেছে যে আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ না করেন তাহলে এখানে হয়তো মানে জামাত শিবির বা বিএনপি চলে আসবে। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে, এবং এখন যেটা শোনা যাচ্ছে যে এই জাতিসংঘ বা যুক্তরাষ্ট্র বলতেছে যে মানে তোমরা যখনই নির্বাচন দাও, দ্য ইলেকশন মাস্ট বি ইনক্লুসিভ ইলেকশন। তাহলে এই যে জিল্লুর ভাই যে কথাটা বললেন যে আমরা যদি ধরি 10%ও সাপোর্ট, তাহলে 10%কে তো আপনি তো বাদ দিতে পারবেন না। ইনক্লুসিভ ইলেকশন যদি করতে হয় তাহলে তো আপনাকে সবাইকে নিয়ে তো নির্বাচন করতে হবে। আর যদি ধরেন ইনক্লুসিভ ইলেকশন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা জনগণের ভোটাধিকারের কথা আওয়ামী লীগ কিভাবে করবেন? আওয়ামী লীগ যে না, আমি বলছি আমরা সবাই জনগণের ভোটাধিকারের কথা বলেছি, জনগণকে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা দিয়েছি। স্বীকৃত পন্থায় কিন্তু এখন পর্যন্ত কোনোটাই জনগণের সিদ্ধান্ত দেওয়ার সুযোগ ঘটেনি। হ্যাঁ, একটা ডক্ট্রিন অফ নেসেসিটি বা জনগণের উইলে একটা সরকার গঠিত হয়েছে, কেউ আপত্তি করেনি। আপত্তি করলে তো করাই যেত, আমি তো আমার প্রতিনিধি না, আমি তো সমর্থন করিনি, কিন্তু সেটা এই ধরনের সার্কামস্টেন্সেসে ঘটে। কিন্তু যখন ভোটের প্রশ্ন আসবে, সেই ভোটে আপনি কি কাউকে তার মতামত প্রকাশ থেকে বাইরে রাখতে পারেন কি না? সেটা পারেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলি। আওয়ামী লীগ একটা সংগঠন, আওয়ামী লীগ খারাপ এটা এখানে প্রমাণ করার কিছু নাই, কারণ সেটা আমরা সবাই কি করেছে আওয়ামী লীগ সেটা আমরা সংগঠন যার প্রেসিডেন্ট, তার সেক্রেটারি, তার সমস্ত কাঠামো, অর্গানাইজিং সেক্রেটারি, মানে আপনি সংগঠনের সমস্ত কাঠামো, তার ইভেন প্রেসিডেন্ট সদস্য সব পলায় চলে গেছে। আওয়ামী লীগ তো নতুন করে তো কেউ আসি নাই যে নতুন করে একটা আওয়ামী লীগের যে দলের কার্যক্রম নাই সেই দলকে কীভাবে একটা তো বৈধ প্রক্রিয়ার মাধ্যমে তো আপনারা সেটা না। আওয়ামী লীগকে যদি সরকার তো বলি নাই যে তুমি কার্যক্রম চালাতে পারবে না, সেটা বলেছ তো, আওয়ামী লীগের ইসের কথা বলছো, কার্যক্রম নিষিদ্ধ। হ্যাঁ, কার্যক্রম নিষিদ্ধ তো স্থগিত, তার মানে তা কার্যক্রম চালাবে কিভাবে? কার্যক্রম স্থগিত তা চালাতে পারবে না আওয়ামী লীগের না, ছাত্র সংগঠন না, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করছে। তা আপনি একটা রাজনৈতিক সংগঠনকে যদি আপনি মূল দল তো নিষিদ্ধ করি নাই যে আওয়ামী না, কিন্তু তার কার্যক্রম স্থগিত তো। ছাত্রলীগ নিষিদ্ধ করেছে আর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার কারণ আছে। কারণ হচ্ছে যে সেটা তো অবৈধ। তার A to Z পর্যন্ত একটা প্রতিবেশী রাষ্ট্র যে রয়েছে এদেশে, তো তার একটা সংগঠন একটা লোক তো না। এটা হচ্ছিল যে মানে যে আপনি যেটাই করেন একটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে না, এটাও আমরা চাই যে যা করুক সেটা আইনের মাধ্যমে আসুক, প্রশাসনিক। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এবং মিস্টার ইফতেখার আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, যেটা বোঝা যাচ্ছে যে সামনের দিনগুলো আসলে অনিশ্চয়তায় ভরা, কি হবে কি হবে না। আজকে যেটা ঘটছে কালকে সকালে পরিস্থিতি বদলেও যেতে পারে, এরকম একটা অবস্থার মধ্যে বাংলাদেশ আছে, এবং সেখানেই সকলের চাওয়া নির্বাচন, এবং নির্বাচনটা হবে কি না নির্ধারিত সময় সেটা নিয়ে অনেক রকমের প্রশ্ন আছে, যদিও অনেকে আশাবাদী। কিন্তু তার চাইতে বড় কথা হচ্ছে গত কয়েক বছর 14, 18, 24 কিংবা তারও আগে 8-এ যে নির্বাচন আমরা দেখেছি, সেরকম একটা নির্বাচন আমরা চাই কিনা, নাকি আমরা চাই যে জনগণের
মতামত নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হোক, জনগণ যাকে খুশি তাকে পছন্দ করুক, এবং যদি ভবিষ্যতে যাদেরকে পছন্দ করবে তারা ডেলিভার করতে না পারে তাহলে তাদেরকে আবার প্রত্যাখ্যান করে অন্য কাউকে ক্ষমতায় বা দায়িত্বে নিয়ে আসতে পারে। এই ব্যবস্থা বাংলাদেশ স্থায়ীভাবে প্রতিষ্ঠা করবে কিনা সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ, এবং সেটা যতক্ষণ না হবে বাকি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে থাকব। কখনো কিছু সমস্যার সমাধান হবে, কিন্তু সে অ্যাডহক ভিত্তিতে সাস্টেইনেবল কিছু করা বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।